বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ছাত্র এবং শিক্ষকের মাঝে আমাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। যা হোক, তারপরেও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনাব ফজলুল হক স্যারের প্রতি, যিনি আমাকে যুক্তিবিদ্যা ক্লাস করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেহেতু এখন লকডাউন চলছে, অর্থাৎ করোনা ভাইরাসের প্রভাবে তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যেত এবং বার্ষিক পরীক্ষা হলে ইতিমধ্যে তোমরা দ্বাদশ শ্রেণীতে থাকতে। যাই হোক, বার্ষিক পরীক্ষার আগেই আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে 6টি অধ্যায় ছিল সেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিষয়গুলো শেষ করে দিয়েছি। যেমন যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় ছিল তোমার দ্বিতীয়, পঞ্চম এবং সপ্তম অধ্যায়, এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের অধ্যায় ছিল তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। যেহেতু ইতিমধ্যে শেষ হয়ে গেছে সেগুলো, তাই আমি এখন সেগুলো আলোচনা না করে, যেহেতু সামনে আমাদের হয়তো প্রি-টেস্ট পরীক্ষা হবে, প্রি-টেস্ট পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় এবং 8ম অধ্যায় এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 6ষ্ঠ, 7ম এবং 8ম অধ্যায় আছে, এই 5টি অধ্যায় আছে। এখন আমরা যে কয়টা ক্লাস পাই অনলাইনের মাধ্যমে, এই অধ্যায়গুলো আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, এরই ধারাবাহিকতায় আমি আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। যেহেতু আরেকটা কথা বলে রাখি যে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাদের কলেজের ইউটিউব চ্যানেল নারায়ণগঞ্জ কলেজ ইউটিউবে সার্চ দিলে তোমরা আমাদের শিক্ষকগণের বিভিন্ন বিষয়ের ভিডিও দেখতে পাবে। তেমনি তোমাদের জন্য আমার 2টা ভিডিও আছে, আর সেখানে যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, সেগুলো তোমরা দেখে নিবে। যাই হোক, এখন আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়, আমাদের আলোচ্য বিষয় হলো অবরোহ অনুমান। অবরোহ অনুমান সম্পর্কে আলোচনা করব। এখন অবরোহ অনুমানের প্রকারভেদ, এবং এখানে আরেকটা কথা বলে রাখি, 6ষ্ঠ অধ্যায় আমাদের অবরোহ অনুমান 2 প্রকার, যেমন অমধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। মূলত অমধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানকে কেন্দ্র করে পুরো এই অধ্যায়টি আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষা হোক আর এমনি পরীক্ষা হোক, কমপক্ষে এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল থাকবে, দুটি সৃজনশীল থাকে, অর্থাৎ 3টিও থাকতে পারে। তাই এই অধ্যায়টি একটু বড় হলেও এবং সহজ আছে, বুঝতে হবে। যাই হোক, এখন আমরা জানি যে আরোহ অনুমান এবং অবরোহ অনুমান কি, এই বিষয় সম্পর্কে আমরা জানি। এগুলো সম্পর্কে যুক্তিবিদ্যা প্রথম পত্রের 5ম অধ্যায় অবরোহ অনুমান এবং আরোহ অনুমান কি, এর বৈশিষ্ট্য কি এবং এর প্রকার বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়া অবরোহ অনুমান, আরোহ অনুমান সম্পর্কে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আরোহ অনুমান 2 প্রকার, যেমন প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। আবার প্রকৃত আরোহ 3 প্রকার, যথা বৈজ্ঞানিক আরোহ, প্রজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান। আর হলো যে অপ্রকৃত আরোহ যেমন 3 প্রকার, যেমন পূর্ণাঙ্গ আরোহ, যুক্তি সাম্যমূলক আরোহ, ঘটনা সংযোজন ইত্যাদি। এই বিষয় সম্পর্কে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে যেহেতু তৃতীয়তে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা তাই সেগুলো আলোচনা করবো না। এখন আমরা সরাসরি যাব অবরোহ অনুমান কাকে বলে। অবরোহ অনুমান এখন আমরা শিখবো অবরোহ অনুমানের প্রকারভেদ। তারপর আমরা অবরোহ অনুমানের প্রকারভেদ জানার পরে আমরা বিস্তারিত সামনের দিকে আগাবো। তাহলে আমরা প্রথমে জেনে নেওয়া যাক অবরোহ অনুমান কাকে বলে। আমি বোর্ডে লিখছি, দেখো। অবরোহ অনুমান যে অনুমান প্রক্রিয়ায়, অর্থাৎ যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা তার সমান ব্যাপক কোন সিদ্ধান্ত অনুমিত হলে হয়, তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম বা তার সমান ব্যাপক যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয় বা অনুমিত হয়, তাহলে তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ অবরোহ অনুমান হচ্ছে এমন একটি অনুমান, অর্থাৎ যার আশ্রয় বাক্য ব্যাপক থাকবে এবং সিদ্ধান্ত কম ব্যাপক থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্যের চেয়ে সিদ্ধান্ত কম ব্যাপক থাকবে অথবা সমান হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যেমন একটি উদাহরণ, যেমন সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। দেখো,
সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ, তাহলে আমরা সিদ্ধান্ত দিতে পারি অতএব কোনো বিজ্ঞ মানুষ হন দার্শনিক। কারণ এখানে বলা হচ্ছে যে সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ। হ্যাঁ, এটা সকল যারা দার্শনিক আছেন সকল দার্শনিক কিন্তু অভিজ্ঞ বা বিজ্ঞ মানুষ, কিন্তু কোনো বিজ্ঞ মানুষ হন সকল দার্শনিক। আমরা যদি এখানে বলতাম যে সকল বিজ্ঞ মানুষ হন দার্শনিক, তাহলে কিন্তু কথাটি হতো না, কারণ হলো সেটা ভুল হতো। তাই এখানে বলা যাচ্ছে যে সকল দার্শনিক হন বিজ্ঞ মানুষ, কোনো বিজ্ঞ মানুষ হন দার্শনিক। তাই অপর অনুমান আমরা আরো সহজেই বলতে পারি। অপর অনুমান কাকে বলে আরো সহজে বলতে পারি সেটা আমি বলে দেখে তোমাদের দেখাচ্ছি। আরো বলতে পারি যে অপর অনুমান কাকে বলে, যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনোভাবে ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান বলে। অর্থাৎ এখানে দেখো সবচেয়ে সহজ যে অনুমানের সিদ্ধান্তটি, যে সিদ্ধান্ত গৃহীত হবে তা আশ্রয় বাক্য থেকে কোনোভাবে ব্যাপক হবে না, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সহজে বলতে গেলে ছোট হবে। যেমন সকল মানুষ হয় মননশীল, তাহলে আমরা সকল মানুষের কথা সত্যতা স্বীকার করে নিলাম। করিম হয় একজন মানুষ, অতএব করিম হয় মরণশীল। তাহলে দেখা যাচ্ছে যে একটা আশ্রয় বাক্য থেকে আমাদের যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটি অবশ্য কম ব্যাপক। এখন আমরা আলোচনা করব যে অবরোহ অনুমানের প্রকারভেদ। অবরোহ অনুমান কয় প্রকার? আমরা জানি অমর্তম অনুমান দুই প্রকার, না আরোহণ ও অবরোহণ অনুমান দুই প্রকার, যথাৎ অবরোহণ অনুমান দুই প্রকার, যথাৎ অমর্তম অনুমান এবং মাধ্যম অনুমান। অমর্তম অনুমান এবং মাধ্যম অনুমান মূলত আমাদের এই অধ্যায়টি অমর্তম অনুমান এবং মাধ্যম অনুমানের যে প্রকারভেদ আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন এখানে অবরোহণ অনুমানের যে আমরা দুইটা পাঠ পেলাম, অমর্তম অনুমান এবং মাধ্যম অনুমান, এখানে মূলত এখন প্রথমে আজকে আলোচনার বিষয় হলো অমর্তম অনুমান। আমরা অমর্তম অনুমান আছে বিভিন্ন তত্ত্ববিদ অমর্তম অনুমানকে 10 ভাগে ভাগ করেছেন। যেমন এই অমর্তম 10 ভাগে ভাগ করেছেন, যেমন আবর্তন, প্রতিবর্তন, প্রতিপরিবর্তন, অন্তরাবর্তন ইত্যাদি, এরকম 10টি আছে। আর বিভিন্ন লেখক তাদের বইয়ের মধ্যে আবর্তন,
প্রতিবর্তন এবং প্রতিপ্রতিবর্তন এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করছে, আর এই তিনটি বিষয় থেকেই বোর্ডে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনা করব অমাত্য অনুমান। এখন আমরা আলোচনা করব অমাত্য অনুমান। তাহলে এখানে দেখো অমাধ্যম অনুমানটা কি? অমাধ্যম অনুমানটা হলো খুবই সহজ। যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে বলা হয় অমাধ্যম অনুমান। অর্থাৎ এখানে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা থাকবে একটি এবং সিদ্ধান্ত থাকবে একটি। মনে রাখতে হবে, অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা থাকবে একটি এবং সিদ্ধান্ত থাকবে একটি। আর হলো, যদি তোমরা বিশেষ করে অমাধ্যম অনুমানের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ যে সংখ্যাগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো বা বুঝতে পারো, তাহলে এই সংখ্যাটা যদি ভালো করে তোমরা শিখতে পারো, তাহলে সহজেই তোমরা এর বৈশিষ্ট্য লিখতে পারবে। এবং তাহলে যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন একটা উদাহরণ, সকল অধ্যাপক হন উচ্চ শিক্ষিত মানুষ আশ্রয় বাক্য। আর এখান থেকে কিছু উচ্চ শিক্ষিত মানুষ হন অধ্যাপক। এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা মনে রাখবে, যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তা আশ্রয় বাক্য থেকে অবশ্যই কম ব্যাপক। এটা হলো অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের একটি উদাহরণ দিলাম। এখন অমাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য লিখছি। ছাত্রছাত্রীরা যারা লাইনে আছো, তোমরা অবশ্যই খাতা কলম বের করো এবং তোমরা লিখে নাও।
তোমরা লক্ষ্য করো এখানে অমাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য আমি লিখলাম। যেমন এখানে এক নম্বর দেওয়া আছে অমাধ্যম অনুমানে একটিমাত্র আস্ত বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ অমাধ্যম অনুমানে শুধুমাত্র একটিমাত্র আস্ত বাক্য থাকবে, যে আস্ত বাক্য থেকে শুধু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপর 2 নম্বর দেখো অমাধ্যম অনুমানে আস্ত বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমতি হয়। অর্থাৎ আস্ত বাক্য যেটা থাকবে সেটা থেকে সরাসরি সিদ্ধান্তটা আমাদের গৃহীত হবে, নিশ্চিত হবে। 3 নম্বর হলো অমাধ্যম অনুমানের উদ্দেশ্যপদ ও বিধেয়পদ পরিবর্তিত হয়ে সিদ্ধান্ত অবস্থান করে। অর্থাৎ আশ্রয় বাক্যের যে উদ্দেশ্যপদ সিদ্ধান্ত গিয়ে বিধেয় হবে, আর আশ্রয় বাক্যের যে বিধেয়পদ সিদ্ধান্তে গিয়ে সেটা উদ্দেশ্য হবে, এটাই। আর 4 নম্বর হলো অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না, আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারে না। আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা জানতে পারি। যেমন আরো বৈশিষ্ট্য আমরা লিখতে পারি, যেমন অমাধ্যম অনুমানের যে যুক্তি বাক্য থাকে 2টি, অমাধ্যম অনুমানের যুক্তি বাক্য থাকে 2টি। তারপর আমরা আরো লিখতে পারি যে অমাধ্যম অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সত্যতার উপর নির্ভর করে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তটা সত্য হবে, আশ্রয় বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক হবে, আর আশ্রয় বাক্য যদি নয়ার্থক হয় অর্থাৎ নেতিবাচক হয়, নেগেটিভ হয়, তাহলে সিদ্ধান্তটাও নেগেটিভ হবে। এখন আমরা অমাধ্যম অনুমানের যে অমাধ্যম অনুমান 10 প্রকার, এই 10 প্রকার মধ্যে প্রথমটি হচ্ছে আবর্তন। সে আবর্তন সম্পর্কে আমরা জানবো। এখন সে আবর্তন সম্পর্কে জানবো। আবর্তন কাকে বলে সেটা বুঝে না লিখে আমি সরাসরি মুখে বলছি। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায়, যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে, আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে আবর্তন বলে, তাকে আবর্তন বলা হয়। আমি আবার বলছি, যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায়, যে অমাধ্যম অনুমান প্রক্রিয়ায় আশ্রয় বাক্যের গুণ অপরিবর্তিত রেখে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে ন্যায়সঙ্গতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় বা অনুমিত হয়, তাকে আবর্তন বলে। যেমন সকল মানুষ হয় মননশীল, অতএব কিছু মননশীল জীব হয় মানুষ, এরকম। আর আবর্তন সম্পর্কে যুক্তিবিদ জোসেফ বলছেন, একটি যুক্তি বাক্য তখনই আবর্তিত হয় যখন তার উদ্দেশ্য পদ বিধেয় পরিণত হয়, এবং বিধেয় পদ উদ্দেশ্যে পরিণত হয় এবং তার গুণ অপরিবর্তিত থাকে। আবর্তনের যে আশ্রয় বাক্যগুলো, আমরা আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়। অর্থাৎ আবর্তনের যে আশ্রয় বাক্যটা থাকে প্রথম, তাকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। তাই এখন আমরা এই আবর্তনের কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব এবং জানব। আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। এই 4টি বিষয় সম্পর্কে জানতে হবে। এই 4টি বিষয় যদি জানো তাহলে সহজেই তোমরা আবর্তন করতে পারবে, অর্থাৎ একটি বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করতে পারবে। যেমন আবর্তনের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় পদ।
প্রিয় ছাত্রছাত্রীরা লক্ষ্য করো যে আবর্তনের নিয়মাবলী হচ্ছে চারটি। যেমন প্রথম আবর্তনের নিয়মাবলী ভালো করে শিখতে হবে, তাহলে তোমরা আবর্তন সহজে করতে পারবে। যেমন 1 নম্বর হলো আবর্তনের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, অর্থাৎ আবর্তনের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, অর্থাৎ আশ্রবাক্যে যে উদ্দেশ্য থাকবে তা সিদ্ধান্ত দিয়ে বিধেয় হবে। 2 নম্বর আবর্তনের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, অর্থাৎ আশ্রবাক্যে যে বিধেয় পদটা থাকে সেটা সিদ্ধান্ত গঠন করলে তা উদ্দেশ্য পরিণত হবে। 3 নম্বর হলো আশ্রবাক্য ও সিদ্ধান্তের গুণ অপরিবর্তিত থাকবে। আশ্রবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে গুণ থাকে সেই গুণটা অপরিবর্তিত থাকবে, গুণটা কোনো চেঞ্জ হবে না। আর আশ্রবাক্য যদি সদর্থক অর্থাৎ সাবোধক অ্যাফার্মেটিভ হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে অর্থাৎ অ্যাফার্মেটিভ হবে। আর যদি আশ্রবাক্য যদি নয়ার্থক হয় অর্থাৎ নেগেটিভ হয়, নেতিবাচক হয়, তাহলে তোমার সিদ্ধান্তটাও নয়ার্থক হবে অর্থাৎ নেতিবাচক বা নেগেটিভ হবে। আর 4 নম্বর হলো আশ্রয়বাক্যের কোনো অব্যক্ত পদ, আশ্রয়বাক্যের কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে বাক্য করা যাবে না, অর্থাৎ আশ্রয়বাক্যের মধ্যে যে বিষয়টা যে পদটা অব্যক্ত আছে সেটা সিদ্ধান্তে কখনো বাক্য করা যাবে না। এখন আমি তোমাদেরকে আবর্তনের একটি ছকের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলে দেখো ছকের মাধ্যমে আমরা প্রথম সারি দ্বিতীয় সারি লিখছি আশ্রবাক্য এবং সিদ্ধান্ত। অর্থাৎ আশ্রবাক্য যদি আশ্রবাক্যের কোন অর্থাৎ আশ্রবাক্যকে পরিবর্তন করতে হলে এই বাক্যকে পরিবর্তন করতে হলে আই বাক্যে পরিণত করতে হবে, এই বাক্যকে পরিণত করতে হলে এই বাক্যে পরিণত হবে, আই বাক্যকে আই বাক্যে করতে হবে, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের 3য় অধ্যায়ে অর্থাৎ প্রথম সময় পরীক্ষা যখন তোমাদের ছিল এ বাক্য এবং এ ই আই ও বাক্যটা কি সেটা তোমরা জানো। আমি একটু মধ্যে বলছি আবার, এ বাক্য হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, এই বাক্য হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, আর ই বাক্য হলো সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, আর আই যুক্তি বাক্য হলো বিশেষ সদর্থক যুক্তি বাক্য, এবং উ বাক্য হলো যে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য। বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য সেটা দেখো এখানে যদি আমরা আবর্তন এই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়, এই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়, ই বাক্যকে আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়, আই বাক্যকে আবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। ও বাক্যের আবর্তন সম্ভব নয়, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তাই আবর্তনের আরো প্রকারভেদ আছে, ওইটা মুখ দিয়ে বলছি যে আবর্তনের প্রকারভেদ আছে। সেটা হলো যে আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন করা যায় না, আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু পরিমাণের ক্ষেত্রে এমন কোনো কিছু বলা হয়নি, অর্থাৎ পরিমাণের ক্ষেত্রে এমন বলা হয়নি, তাই পরিমাণ একই অথবা ভিন্ন হতে হবে এরকম কোনো কিছু বলা হয়নি। তবে পরিমাণগত দিক থেকে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের প্রকৃতি কি হবে তাও নিয়মের অধীন। তাই আবর্তনকে এভাবে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আবর্তনকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। যেমন সরল আবর্তন এবং অসরল আবর্তন। সরল আবর্তন এবং অসরল আবর্তন। সরল আবর্তন কি তা আমরা জানবো। যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল আবর্তন বলে। যেমন একটা উদাহরণ দিই, যেমন ই বাক্য, যেমন ই কোনো মানুষ নয় ফেরেশতা,
এই পরিণত ই বাক্যটা পরিণত করতে হবে ই বাক্যে। তাহলে ই বাক্য কি হবে? কোনো ফেরেশতা নয়, মানুষ। আবার আই বাক্যের একটু উদাহরণ দিতে পারি, যেমন কিছু গরু হয় সাদা, কিছু গরু হয় সাদা, অর্থাৎ আই বাক্য। অতএব আই বাক্য কিছু সাদা প্রাণী হয় গরু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে দেখছি যে সরল আবর্তন দুটি, অর্থাৎ সরল আবর্তন কয়টি বাক্য? দুটি। তোমরা মনে রাখবে, সেটা হলো যে একটা হলো সার্বিক সদর্থক যুক্তি বাক্য, না সার্বিক নঅর্থক যুক্তি বাক্য, আর একটা হলো বিশেষ সদর্থক যুক্তি বাক্য। যেমন বাক্য দুটি হলো ই এবং আই, এই দুটো হলো সরল আবর্তন, এই দুটি হলো সরল আবর্তন। আর অসরল আবর্তন হলো যে আবর্তনের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়ে থাকে, যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়ে থাকে তাকে অসরল আবর্তন বলে। যেমন একটা বাক্য, যেমন এ সকল মানুষ হয় মননশীল, এ বাক্য এটা সকল মানুষ হয় মননশীল, মননশীলতা সকল মানুষের কথা আমি স্বীকার করে নিলাম। তাহলে আমরা বলতে পারি সিদ্ধান্তে যে কিছু মননশীল জীব হয় মানুষ, কিছু মননশীল জীব হয় মানুষ। অর্থাৎ তাহলে আমরা পেলাম সরল আবর্তন হলো, যেহেতু সরল আবর্তন আমাদের ই বাক্য এবং আই বাক্য, এবং অসরল আবর্তন হলো যে এ বাক্য আর ও বাক্যের আবর্তন যেহেতু সম্ভব নয়, সেহেতু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। এখন আমরা এই সারি অনুসারে এ ই আই ও যুক্ত বাক্যের আবর্তন সম্পর্কে আলোচনা করবো এখন। আমরা এই যুক্তি বাক্যের আবর্তন, এই যুক্তি বাক্যকে যদি আবর্তন করি তাহলে আমরা আই যুক্তি বাক্য পাই। এই যুক্তি বাক্যকে যদি আবর্তন করি তাহলে আমরা আই যুক্তি পাই। আর হ্যাঁ পাওয়া যায় এই একটি সার্বিক সদর্থক যুক্ত বাক্য বিদায় একটি সার্বিক সদর্থক যুক্ত বাক্য বলে এর সিদ্ধান্ত একটি সদর্থক বাক্য হতে হবে। এর সিদ্ধান্ত একটি সদর্থক বাক্য হবে। অর্থাৎ আই বাক্য হচ্ছে যে আই যুক্তি বাক্য হচ্ছে একটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সদর্থক যুক্তি বাক্য হিসেবে
এ যুক্তি বাক্যের একটি সদর্থক বাক্যে করতে হয়, তাই এ যুক্তি বাক্যকে আমরা আই যুক্তি বাক্যে রূপান্তর করছি। অর্থাৎ এখানে একটি উদাহরণ লিখেছি, সেটা হলো যে যেমন সকল মানুষ হয় মননশীল, সকল এই বাক্য হলো সকল মানুষ হয় মননশীল, তাহলে এটা আবর্তন করলে আমরা এই বাক্য পাই কিছু মননশীল জীব হয় মানুষ, কিছু মননশীল জীব হয় মানুষ, কিছু মননশীল জীব হয় মানুষ। তাহলে এটাকে আমরা কি করছি যে এই বাক্যকে আই যুক্তি বাক্যে পরিণত করছি। এ যুক্তি বাক্যের আবর্তন এ যুক্তি বাক্যে করা যাবে না, এ যুক্তি বাক্যের আবর্তন এ যুক্তি বাক্যে করা যাবে না। তার কারণ হলো সেক্ষেত্রে ব্যাপ্যতা সংক্রান্ত যে নিয়ম আছে সেই নিয়মটি লঙ্ঘিত হয়, সেই নিয়মটি লঙ্ঘিত হয়। কেননা এই যুক্তি বাক্যের বিধেয় পদ হয় অব্যক্ত। এখানে লক্ষ্য করো যে এখানে সকল মানুষ হয় মননশীল, সকল মানুষ হয় মননশীল, তাহলে এই সকল মানুষ, এই মানুষ যে সকল মানুষ এটা হলো বাক্য, আর হলো মননশীলটা হলো অব্যক্ত পদ। প্রথমটা হলো বাক্য পদ, পরটা হলো অব্যক্ত পদ। আমরা শুরুতেই নিয়মে বলছি, চারটে যে নিয়ম ছিল, যে কোনো আশ্রয় বাক্যের কোনো অব্যক্ত পদকে সিদ্ধান্তে সিদ্ধান্তে প্রাপ্য করা যাবে না। তাই এখানে যে এ বাক্যকে এ বাক্যের যুক্তি বাক্যের বিধেয় পদ হয় অবাক্য, কিন্তু আশ্রয় বাক্যের অবাক্য বিধেয় পদ যখন সিদ্ধান্তে অন্য একটি এ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হবে, এ যুক্তি বাক্য হবে, তখন তা বাক্য হয়ে যায়। অর্থাৎ এটাকে যদি আমি এ বাক্য রূপান্তর করি তাহলে কি হয়ে যাবে, সকল মানুষ হয় মননশীল, তাহলে হবে সকল মননশীল জীব হয় মানুষ। তাহলে এটা হলো বাক্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়। এক্ষেত্রে আশ্রয় বাক্য অবাক্যপদ সিদ্ধান্ত বাক্য হয়ে যাবে, তাই এক্ষেত্রে বাক্যতার নিয়ম লঙ্ঘিত হবে। তাই এ যুক্তি বাক্যের আবর্তন এ যুক্তি বাক্যে করা যাবে না। এ যুক্তি বাক্যের বৈধ আবর্তন হচ্ছে আই যুক্তি বাক্য, এ যুক্তি বাক্যের বৈধ আবর্তন হচ্ছে আই যুক্তি বাক্য, এ যুক্তি বাক্যের বৈধ আবর্তন আই যুক্তি বাক্য। যেমন এই যে দৃষ্টান্ত যে উদাহরণটি লেখা হয়েছে, এ যুক্তি বাক্য সকল মানুষ হয় মননশীল, এবং এটা আবর্তন আই যুক্তি বাক্য করলে কিছু মননশীল জীব হয় মানুষ। তাহলে এই যে আবর্তনটা এটা হলো একটি বৈধ আবর্তন, এবং এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি, এখানে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। এখন আমরা যে আই যুক্তি বাক্য এই যুক্তি বাক্য আমরা বুঝলাম, অর্থাৎ এই যুক্তি বাক্য আবর্তন করতে হলে আমাদের আই যুক্তি বাক্যে করতে হবে। এই যুক্তি বাক্য থেকে আমরা আই যুক্তি বাক্য পাই, এই যুক্তি বাক্য থেকে আমরা আই যুক্তি বাক্য পাই। এই যুক্তি বাক্য থেকে, অর্থাৎ এই যুক্তি বাক্য থেকে এই বাক্যে রূপান্তর করা যাবে না, এই বাক্য করা যাবে না, কারণ সেখানে নিয়ম লঙ্ঘিত হবে। এখন আমরা জানবো এই বাক্যের আবর্তন, এই বাক্যের আবর্তন। লক্ষ্য করো যে ই যুক্তি বাক্য আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্য পাওয়া যায়, অর্থাৎ ই যুক্তি বাক্য আবর্তন করলে ই যুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, ই যুক্তি বাক্য হচ্ছে কি ঋণাত্মক বাক্য বলে, সেই জন্য ঋণাত্মক হবে।
ই যুক্ত বাক্যের আবর্তন। ই যুক্তি বাক্যকে আবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়, অর্থাৎ এখানে ই যুক্তি বাক্য আবর্তিত হবে ই যুক্তি বাক্যে। যেমন আমরা জানি ই যুক্তি বাক্য হচ্ছে একটি নয়ার্থক যুক্তি বাক্য। নয়ার্থক হওয়ার কারণে সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিত অর্থাৎ যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেই সিদ্ধান্ত নয়ার্থক যুক্তি বাক্য হবে। তাই এর আবর্তন করতে হবে ই যুক্তি বাক্যে। ই যুক্তি বাক্যের আরেকটা আবর্তন করা যায়, ও যুক্তি বাক্যে করা যায়, কিন্তু যেহেতু আমাদের সার্বিক থেকে সার্বিকে যাওয়ার একটি প্রক্রিয়া আছে, অর্থাৎ তাই সুযোগ আছে, সেহেতু আমরা যে ই যুক্তি বাক্য থেকে ই যুক্তি বাক্যে যাব, ও যুক্তি বাক্য বৈধ আবর্তন করা যায়, কিন্তু সেটা তেমন বেশি গ্রহণযোগ্য নয়। তাই ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে করায় শ্রেয়। এখানে আমরা দেখছি যে ই যুক্তি বাক্য আবর্তন করলে যুক্তি পাওয়া যায়। ই যুক্তি বাক্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে যুক্তি বাক্য হচ্ছে একটি সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, অর্থাৎ নেতিবাচক বাক্য। আর এই যুক্তি বাক্য যে আশ্রয় বাক্যটি থাকবে সেটা হলো যে নয়ার্থক, অর্থাৎ নেতিবাচক, নেগেটিভ। এই জন্যই এর যে সিদ্ধান্তটা হবে সেটাও হবে কি নেগেটিভ। অর্থাৎ এখানে দেখছি যে এই যুক্তি বাক্যটি নয়ার্থক বলে এর সিদ্ধান্ত নয়ার্থক হবে। অর্থাৎ এই যুক্তি বাক্য একটি সরল আবর্তন, অর্থাৎ এর পরিমাণের কোনো পরিবর্তন হবে না, তো সমান থাকবে। তাই এখানে যে উদাহরণ হলো ই, কোনো মানুষ নয় ফেরেশতা, তাই আমরা ই যুক্ত ই থেকে ই পাবো, ই কোনো ফেরেশতা নয় মানুষ, তাহলে আমাদের পরিমাণটা কি রয়ে গেল, সমান রয়ে গেল। এখানে এখন যদি আমরা ই বাক্যটিকে যদি আমরা উ বাক্যে আবর্তন করি তাহলেও করা যাবে, কিন্তু সেটা হবে যেমন কোনো মানুষ নয় অমর জীব, আমি যদি বলি ই বাক্য, তাহলে বলতে হবে যে ও বাক্য পরিণত করলে হবে কিছু অমর জীব নয় মানুষ, তাহলে এই আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। এই আবর্তন করলেও কোনো নিয়ম লঙ্ঘন করা হবে না। কিন্তু ই যুক্তি বাক্যের আবর্তন, যেহেতু ই যুক্তি বাক্যে করা সম্ভব, তাই বিশেষ যুক্তি বাক্যকে আবর্তন করা যাবে না। তাই যেহেতু ই যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে করা সম্ভব, তাই আমরা ও যুক্তি বাক্যে আবর্তন করা যাবে না। এখন আমরা ই যুক্তি বাক্য সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো আই যুক্তি বাক্য সম্পর্কে। এখন আই যুক্তি বাক্যের আবর্তন কিভাবে হয় আমরা জানছি চার্টের ভিতরে, যে আই যুক্তি বাক্যের হয়।
এখানে আইযুক্তি বাক্যের আবর্তন, আইযুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা আইযুক্তি বাক্যই পাই, কারণ আইযুক্তি বাক্য সদর্থক বলে যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাও সেই সিদ্ধান্ত সদর্থক হবে, অর্থাৎ আবুলক অ্যাফার্মেটিভ হবে। যেমন আই কিছু গরু হয় সাদা, অতএব কিছু সাদা প্রাণী হয় গরু। এই যে এখানে আমরা আইযুক্তি বাক্য থেকে আইযুক্তি বাক্য পেলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে আইযুক্তি বাক্য থেকে কেন এই যুক্তি বাক্যে যাওয়া যায় না, যেমন এ থেকে আয়ে যাওয়া যায় আর আই থেকে কেন যাওয়া যায় না। আমরা প্রথমে আলোচনা করছি যে অবরোহ অনুমান হচ্ছে এমন অনুমান যা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি কম ব্যাপক, আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক। যেহেতু এখানে সিদ্ধান্ত কম ব্যাপক, যেমন কিছু গরু হয় সাদা, কিছু গরুর কথা স্বীকার করা হয়েছে, এখানে সমগ্র গরুর কথা স্বীকার করা হয়নি। তাই এটি একটি কি তোমার হলো যে এখান থেকে যে সিদ্ধান্তটি অর্থাৎ তা হয় এটি কম ব্যাপক, কম ব্যাপক এই বাক্যটি, এই জন্যই এখান থেকে এই যুক্তি বাক্যে যাওয়া যায় না। যেমন আইযুক্তি বাক্য আবর্তিত হবে আইযুক্তি বাক্যে, আমি আবার বলছি আইযুক্তি বাক্যের আবর্তিত হবে আইযুক্তি বাক্যে। আইযুক্তি বাক্য যেহেতু সদর্থক সেহেতু এর সিদ্ধান্ত হবে সদর্থক। আমরা জানি সদর্থক বাক্য হলো এ বাক্য, এ যুক্তি বাক্য এবং আইযুক্তি বাক্য। তাহলে আমরা নিয়ম অনুসারে এই যুক্তি বাক্য থেকে আমরা আইযুক্তি বাক্যে আসতে পারি, কিন্তু আবর্তনের নিয়ম অনুসারে আইযুক্তি বাক্যের সিদ্ধান্ত এই যুক্তি বাক্য হতে পারে না। কেননা আবর্তন হচ্ছে এক ধরনের অবরোহ অনুমান। আমি বললাম একটু আগে যে আবর্তন হচ্ছে অবরোহ অনুমান, অবরোহ অনুমানের আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যাওয়া যায়, অর্থাৎ অবরোহ অনুমানের যে আশ্রয় বাক্য থাকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কম ব্যাপক। অবরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ আশ্রয় বাক্য থেকে সার্বিক সিদ্ধান্তে অর্থাৎ অনুমান করা যায় না বা সার্বিক সিদ্ধান্তে গমন করা যায় না। তাই আই যুক্তি বাক্যের আবর্তন করতে হবে আই যুক্তি বাক্যে। এক্ষেত্রে আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘিত হবে না। তাছাড়া আই যুক্তি বাক্যের কোনো পদই বাক্য নয়, অর্থাৎ আই যে যুক্তি বাক্য আছে আই যুক্তি বাক্যের যে দুটো পদ আছে কোনো পদই বাক্য নয়। অর্থাৎ এর আগে ই যুক্তি বাক্য আলোচনা করছিলাম, ভুলে গিয়েছিলাম যে ই যুক্তি বাক্যের যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে, উদ্দেশ্য এবং বিধেয় দুটো হলো বাক্যপদ। যেহেতু আই যুক্তি বাক্যের কোনো যুক্তি বাক্য বাক্য নয়, তাই এখানে সিদ্ধান্ত যদি আমরা পরিবর্তন করি তাহলে যে বাক্য নয় অবাক্য পদ, এই অপপদ যদি এই বাক্যে পরিণত করি তাহলে সে পদটি বাক্য হয়ে যাবে, তাহলে তখন নিয়ম লঙ্ঘিত হবে। তাহলে আই যুক্তি বাক্যের আবর্তন আই যুক্তি বাক্য ছাড়া অন্য কোনো যুক্তি বাক্যে করা সম্ভব নয়, অন্য যুক্তি বাক্যে সম্ভব নয়। যেমন কিছু উদাহরণ দিয়েছিলাম, কিছু গরু হয় সাদা, কিছু সাদা প্রাণী হয়, যেমন কিছু সাদা প্রাণী হয় গরু। আরো উদাহরণ দিতে পারি, যেমন কিছু রাজনীতিবিদ হন ব্যবসায়ী, অতএব কিছু ব্যবসায়ী হন রাজনীতিবিদ। তাহলে এই দৃষ্টান্তের যে উদাহরণ যে দেওয়া হয়েছে এই আবর্তনে কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। তাই আই যুক্তি বাক্যে আই যুক্তি বাক্যের একটি সার্থক আবর্তিত রূপ হবে আই যুক্তি বাক্য। এখন আমরা উ বাক্য ও যুক্তি বাক্য সম্পর্কে আলোচনা করব। উ যুক্তি বাক্যটা কি? উ যুক্তি বাক্যে কোনো আবর্তন সম্ভব নয়, উ যুক্তি বাক্যের কোনো আবর্তন সম্ভব নয়। কারণ হলো উ যুক্তি বাক্য নয়ার্থক বিদায় আবর্তিত নয়ার্থক যুক্তি বাক্য করতে হবে। তাহলে নয়ার্থক যুক্তি বাক্য হচ্ছে ই যুক্তি বাক্য এবং উ যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য এবং উ যুক্তি বাক্য। আর ই যুক্তি বাক্যটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তি বাক্য, অর্থাৎ সার্বিক যে নেগেটিভ যুক্তি বাক্য, এবং উ যুক্তি বাক্য হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তি বাক্য। এখন উ যুক্তি বাক্যের আবর্তন ই যুক্তি বাক্যে করা সম্ভব নয়, কেননা ই যুক্তি বাক্য হলো একটি সার্বিক যুক্তি বাক্য, যুক্তি বাক্য। আবর্তন অবরোহ অনুমানের অন্তর্গত, এই আবর্তনটা হলো যে অবরোহ অনুমানের অন্তর্গত, কারণ অবরোহ অনুমান থেকে আমরা পেলাম অবরোহ অনুমান থেকে পেলাম যে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমানের যে প্রকার আছে, যে ভাগ আছে, তার একটি হচ্ছে আবর্তন। তাই হলো যে এই আবর্তন হচ্ছে যে অবরোহ অনুমানের অন্তর্গত। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো অবস্থায়, অর্থাৎ অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো অবস্থায় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। তাই এখন বাকি আছে আমাদের উ যুক্তি বাক্য। কিন্তু উ যুক্তি বাক্যের আবর্তন উ যুক্তি বাক্য করা হলে আবর্তনের বাক্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়। উ যুক্তি বাক্যের যদি আমরা আবর্তন করি তাহলে যে আমাদের আবর্তনের যে নিয়ম আছে সেই নিয়মটি লঙ্ঘিত হয়, কেননা উ যুক্তি বাক্যের বিধেয় পদ বাক্য। আমরা জানি উ যুক্তি বাক্যের বিধেয় পদ বাক্য এবং উদ্দেশ্য পদ বাক্য নয়। উ যুক্তি বাক্যের যে বিধেয় পদ হবে সেটা হলো বাক্য, যেমন উদ্দেশ্য পদ বাক্য নয়। কিন্তু আবর্তনের নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে বাক্য নয় তার সিদ্ধান্তে গিয়ে কখনো বাক্য হতে পারবে না। এখন যুক্তি বাক্যের অবাক্য উদ্দেশ্য পদ যদি সিদ্ধান্তে উপবাক্যের বিধেয়
হিসেবে ব্যবহৃত হয় তখন তা বাক্য হয়ে পড়ে। তাই দেখা যায় যে উযুক্তি বাক্যের কোনো অবস্থাতেই বৈধ আবর্তন সম্ভব না, অর্থাৎ উযুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। যেমন আমি একটু উদাহরণ দিই উযুক্তি বাক্যের আবর্তন। এখন আমরা উপাত্ত সম্পর্কে যে লিখলাম যে কিছু আশাবাদী নয় মানুষ, এখানে এই যে বাক্য উপাত্ত থেকে বাক্য করছি এটা হলো অবৈধ অর্থ। এখানে উযুক্ত বাক্যের আবর্তন, উযুক্ত বাক্যে আমরা লিখছি কিছু মানুষ নয় আশাবাদী, কিছু আশাবাদী নয় মানুষ। যে বাক্য দুটি লেখা হলো, যে দৃষ্টান্ত দেখা হলো, এখানে এই দৃষ্টান্তের আশ্রবাক্যের মানুষপদটি আর যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে অপক্ষ ছিল। মানুষপদটি যেমন দৃষ্টান্তের মানুষপদটি যুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে অপক্ষ ছিল, কিন্তু সিদ্ধান্তে বাক্যে দিয়ে কিছু আশাবাদী, কিন্তু সিদ্ধান্তের বাক্যে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় ওই মানুষপদটি বাক্য হয়ে গেছে। তাই এখানে বাক্যত্ব সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়েছে। কেননা আবর্তনের নিয়ম অনুসারে যে পদ আশ্রবাক্যে বাক্য নয় তার সিদ্ধান্তে বাক্য হতে পারে না, অর্থাৎ যে পদ আশ্রবাক্যে বাক্য নয় তার সিদ্ধান্তে বাক্য হতে পারে না। তাই দেখা যাচ্ছে ও বাক্যের আবর্তন সম্ভব নয়। তাহলে আমরা জানলাম যে এ ই আই ও যুক্তি বাক্য, যুক্তি বাক্য আমরা সম্পর্কে জানলাম। তাহলে এই বাক্য সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখান থেকে বিশেষ একটা ধারণা নিতে পারো। এই যুক্তি বাক্য হলো আমাদের সার্বিক সদর্থক যুক্তি বাক্য, এই যুক্তি বাক্য হলো সার্বিক নর্থক যুক্তি বাক্য, এই যুক্তি বাক্য হলো বিশেষ সদর্থক যুক্তি বাক্য এবং যুক্তি বাক্য হলো বিশেষ নর্থক যুক্তি বাক্য। অর্থাৎ তাহলে তোমাদের আশা করি যে আবর্তনের আলোচনা করা হলো এই ভিডিওটা তোমরা প্রিয় শিক্ষার্থীরা সকলেই দেখবে এবং দেখে তারপরে তোমরা এটি বাসায় নোট করবে, তাহলে আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা জানি যে তাহলে নিয়ম অনুসারে এই যুক্তি বাক্যকে আমরা আই যুক্তি বাক্যে আবর্তন করতে পারবো, এই যুক্তি বাক্যকে আই যুক্তি বাক্যে আবর্তন করতে পারবো, ও যুক্তি বাক্যকে আমরা ও যুক্তি বাক্যে আবর্তন করতে পারবো। এখন আরেকটা বিষয় সামনে আসে, যে বিষয়টি সামনে আসে সেটা হলো যে যেমন আরেকটা বিষয় সামনে আসে যেটা পরীক্ষায় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রশ্ন আসে এই যুক্তি বাক্যের কি সরল আবর্তন সম্ভব। প্রথমে কিন্তু আবর্তনের মধ্যে আমি একটু আলোচনা করছিলাম যে এই যুক্তি বাক্যের কি সরল আবর্তন সম্ভব। হ্যাঁ, আমি একটু আলোচনা করছি যে এই বাক্যের সরল আবর্তন সম্ভব নয়, এই যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। সরল আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে, আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হয়, আবার আশ্রয় বাক্য বিশেষ হলেও সিদ্ধান্ত বিশেষ হয়। সরল আবর্তন অনুযায়ী এ বাক্যের সরল আবর্তন করলে এ বাক্যের অবাক্য পদ সিদ্ধান্তে এসে বাক্য হয়ে যায়, যা আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। যেমন আমি বলি এ বাক্য যেমন সকল কাক হয় কালো পাখি, অতএব আমি যদি বলি এ বাক্য সকল কালো পাখি হয় কাক, তাহলে এখানে ব্যাপকতা সংক্রান্ত অর্থাৎ নিয়ম লঙ্ঘিত হয়েছে। যেমন যে আমি উদাহরণটা দিলাম সেই উদাহরণটি হলো যে আশ্রয় বাক্যের যে বিধেয় পদ কালো পাখির কথা বললাম, যেমন সকল কাক হয় কালো পাখি, যেমন কালো পাখির কথা বললাম, যে আশ্রয় বাক্যের বিধেয় পদ যে কালো পাখি অবাক্য থেকে সিদ্ধান্তে এসে বাক্য হয়ে গেছে, এতে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করেছে। আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘিত হলে
অর্থাৎ আবর্তনীয়ের অবাক্য পদ আবর্তিত এসে বাক্য হতে পারবে না। এজন্য এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। যুক্তিবিদ এ সম্পর্কে যুক্তিবিদ হ্যামিল্টন মনে করেন, অর্থাৎ যুক্তিবিদ হ্যামিল্টন বলেন, তবে বিশেষ এক প্রকার এ বাক্য আছে, বিশেষ এক প্রকার এ বাক্য আছে যার উদ্দেশ্য ও বিধেয় একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এমন যুক্তিবাক্যের এই যুক্তিবাক্য থেকে যুক্তিবাক্যে আবর্তন করা সম্ভব হয়। তাই তিনি মনে করেন যে এই যুক্তিবাক্য যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে এই যুক্তিবাক্য থেকে এই যুক্তিবাক্যে আবর্তন করা সম্ভব। যেমন একটা উদাহরণ দিই, এ বাক্য যেমন আদম হন প্রথম মানব, আদম হন প্রথম মানব, অতএব প্রথম মানব হন আদম, প্রথম মানব হন আদম। তাহলে দেখা যাচ্ছে যে এটা এক প্রকার বিশেষ যুক্তিবাক্য যা পরীক্ষায় আসে না। যেহেতু এই বাক্যের আমাদের সৃজনশীলের মাধ্যমে বা পরীক্ষার মধ্যে যে বিষয়টা আসে সেটা হলো যে এই যুক্তি বাক্যের কি সরল আবর্তন সম্ভব কিনা, তাহলে আমরা বলবো যে এই যুক্তি বাক্যে সরল আবর্তন করা সম্ভব নয়, কারণ এই যুক্তি বাক্য থেকে এই যুক্তি বাক্যে রূপান্তর করা সম্ভব নয়, চেঞ্জ করা সম্ভব নয়। কারণ হলো এখানে বাক্যত্ব সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হয়, আর যে নিয়ম লঙ্ঘিত হয় তা চতুর্থ নিয়ম বিরোধী লঙ্ঘন, অর্থাৎ আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী, আবর্তনের চতুর্থ নিয়ম বিরোধী। তাই এই যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, সকলে তোমরা ভালো থাকবে। আশা করি এই করোনার মধ্যে তোমরা যথেষ্ট সময় তোমাদের হাতে আছে, যথেষ্ট, তাই এই সময়টা তোমরা কাজে লাগাবে। আর যেহেতু আমাদের ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেহেতু তোমাদের যে অধ্যায়গুলো সমস্যা, অর্থাৎ যে পাঠগুলো সমস্যা, সেই পাঠগুলো সম্পর্কে তোমরা অবহিত করবে। আমরা যুক্তিবিদ্যা বিভাগের দুজন শিক্ষক আছি, আমি নাহিদ মিয়া এবং আফিনা আপা, অর্থাৎ আমাদের অবহিত করবে। আমরা তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করব। তাই তোমাদের যত প্রবলেম আছে, যে বিষয় প্রবলেম আছে, কোন বিষয় তোমাদের প্রবলেম, সেগুলো আমাদের মেসেঞ্জারে জানাবে, আমরা সেগুলো তোমাদের সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।